দেখো 15টা কোশ্চেন। এখন এখান থেকে না ইজিলি সবাই 8-10টা কোশ্চেন পারবে। তো এই যে 8-10টা কোশ্চেনের বাইরে যারা পারবে আসলে তারাই চান্স পাবে, এর বাইরে কেউ হবে না। কজ হচ্ছে তুমি একটু দেখো, আমরা যদি 15 নম্বর কোশ্চেন থেকে শুরু করি, আমাকে বলছে কি নিচের কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এটা কিন্তু জেএন এর মধ্যে আসে, জগন্নাথের মধ্যে এই টাইপের একটা কোশ্চেন ছিল। তো তুমি একটু চিন্তা করো, যখন কোবাল্ট 3+ হয় তখন 4s থেকে দুইটি ইলেকট্রন যায়, 3d থেকে একটি ইলেকট্রন যায়। তার মানে এটার মধ্যে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 4টা থাকে। কয়টা থাকে? 4টা। যখন Fe2+ হয় এখানে হয় 4s0, তার মানে 3d6 মানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 4টা। যখন ক্রোমিয়াম হয়, ক্রোমিয়ামের মধ্যে অযুগ্ম ইলেকট্রন 6টা। স্যার কেন? 4s1 3d5। আর যখন ম্যাঙ্গানিজ হয়, ম্যাঙ্গানিজের মধ্যে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 5টা, কারণ 4s2 3d5। তাহলে সবচেয়ে বেশি কার মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের মধ্যে আছে। ফার্স্ট কোশ্চেন শেষ। সেকেন্ড যে কোশ্চেনটা, এটাও জগন্নাথ ইউনিভার্সিটির এই টাইপের একটা কোশ্চেন ছিল, কোন আয়নটি ক্ষুদ্রতম? তোমাদের স্যার বলছি ক্ষুদ্রতম আয়ন কিভাবে বের করবা, সেটা তোমার হচ্ছে কি বলতো, সাইজের সাথে আমাদের কার সম্পর্ক ব্যস্তানুপাতিক বলতো? ক্যাটায়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর আমাদের অ্যানায়নের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখন আমার এখানে একটা বেসিক পার্ট আছে। এখানে দেখো এ অ্যানায়ন আর এ অ্যানায়নের আকার সেম, কি ইয়াস আয়ন সেম, কিন্তু এটা হচ্ছে থার্ড পর্যায়ের মৌল, এটা হচ্ছে ফোর্থ পর্যায়ের মৌল। তার মানে সোডিয়াম থেকে পটাশিয়াম কিন্তু বড়। এবার আমি তোমাকে যদি বলি অ্যালুমিনিয়ামও থার্ড পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়ামও থার্ড পর্যায়ের মৌল, এই তিনটার মধ্যে কার চার্জ বেশি? অ্যালুমিনিয়ামের। তার মানে তার আকার সবথেকে ছোট। 13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি অ্যারোমেটিক নয়? এই যে অ্যারোমেটিক যৌগ একদম ইজিলি বের করার ট্রিক্স কি জানো? তুমি সংকরায়ন বের করবা। যদি প্রত্যেকটা কার্বনের মধ্যে sp2 সংকরায়ন হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ। স্যার বলতে একটু চিন্তা করো, দেখো এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এটাও কি sp2, এটাও কি sp2। এই যে প্লাস হওয়ার কারণে, প্লাস হয় কখন জানো? ধরো কার্বনের একটা ক্যাটায়ন, তো একটা ক্যাটায়ন হওয়ার কারণে সে sp, দেখো আমরা মনে করি কি কার্বন sp3 হয়, কিন্তু sp2 হবে কেন জানো? দেখো এখানে কার্বনের সিগমা ইলেকট্রন কয়টা? দুইটা, আর একটা হচ্ছে ক্যাটায়ন, তো সিগমা ইলেকট্রন প্লাস ক্যাটায়ন। স্যার কথা বুঝছো? সিগমা ইলেকট্রন প্লাস ক্যাটায়ন, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। 3 মানে কি? sp2। অর্থাৎ যদি ক্যাটায়ন দেখো সেটা হচ্ছে সরে যাবে, অর্থাৎ sp3 যে একটা কমে যাবে sp2, তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ। আবার এই কার্বনের দিকে চিন্তা করো, এটা কিন্তু sp2, এই কার্বনও কিন্তু sp2, কারণ স্যার দ্বিবন্ধন আছে, তাহলে এটাও sp2, এটাও sp2, এটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। এইটার দিকে যদি একটু তাকাও, দেখো এখানে sp2, এখানেও sp2, কিন্তু এখানে কি হয়? sp3। তাহলে কোনটি অ্যারোমেটিক যৌগ না? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ না। ন্যাফথালিন কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। স্যার কেন ন্যাফথালিন অ্যারোমেটিক যৌগ? কজ হচ্ছে এটা আমরা দেখছি না একদম নরমালি, এখানে প্রত্যেকটা জায়গায় কি আছে? sp2 সংকরায়ন আছে। এরপরে 12 নম্বর কোশ্চেনে কি বলছে? সিলভার আয়ন। আমরা জানি ওই যে সাম্য ধ্রুবক কেপিক অ্যাসিড যখন আমরা একক বের করতাম, তোমার মনে থাকার কথা, সাম্য ধ্রুবক আমাকে বলছে কি কেসির একক কোনটি? দেখো তো আমরা জানি একক হচ্ছে মোল পার লিটার, তার উপর ড্যালেন। তো ড্যালেনের জায়গায় আমরা জানি কি গ্যাসীয় মোল, হতো গ্যাসীয় মোল। তো এটা কি আছে? অ্যাকুয়াস আছে, এটা কয় মোল? 1। এটা কি সলিড কি কাউন্ট হবে? না। এটা কয় মোল? 2 মোল, -2। তার মানে মোল পার লিটার ইনভার্স 1, তার মানে হবে কি মোল ইনভার্স 1 পার লিটার। তো এখানে দেখো মোল ইনভার্স 1 পার লিটার, মোল ইনভার্স 1 পার লিটার। আচ্ছা, এই কোশ্চেনটা বুঝার আছে। আমাকে বলছে জিঙ্ক, দেখো এটা তো হচ্ছে একটা সেল দিছে তাই না, যে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে, কপার দুটি ইলেকট্রন গ্রহণ করে। এই কোষ্ঠীতে সম্পর্কে মানে কোষ্ঠী সম্পর্কে কোন উত্তরটি সঠিক? আচ্ছা, কপার কি হচ্ছে? কপার কি জারণ হয়? না। কপার কি অ্যানোড? না। আর এখানে তো আবার জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা কি সঠিক আছে? না, কারণ এখানে তো দেখা যাচ্ছে যে জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করে। জিঙ্ক দণ্ড হতে কপার দণ্ডে ইলেকট্রন প্রবাহিত, এটা হচ্ছে সঠিক। কোন পরীক্ষায় ফেনল শনাক্তকরণ করা হয়? এটা একটু বুঝাই। মনে রাখবা, এই টলেন বিকারকের সাহায্যে আমরা অ্যালডিহাইড শনাক্তকরণ করি। কি শনাক্ত করি? অ্যালডিহাইড। কার্বিলামিনের সাহায্যে আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করি। তাহলে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করি কি দিয়ে? কার্বিলামিনের দ্বারা। টলেন বিকারক দ্বারা আমরা কি করি? অ্যালডিহাইড শনাক্ত করি। লুকাস বিকারকের সাহায্যে আমরা অ্যালকোহল শনাক্ত করি। কি শনাক্ত করি? অ্যালকোহল। তো এটার সাহায্যে আমরা অ্যালকোহল শনাক্তকরণ করি, এইটার সাহায্যে আমরা অ্যামিন শনাক্তকরণ করি,
আর এইটার সাথে আমরা অ্যালডিহাইড শনাক্তকরণ করি, তাহলে বাকি সেট আছে এটা দিয়ে আমরা কি করি ফেনল শনাক্ত করি, অর্থাৎ লিভারম্যান পরীক্ষার মাধ্যমে আমরা ফেনল শনাক্তকরণ করি। এবার স্যার তোমাকে যদি বলি যে এবার আমি এক নং থেকে আবার শুরু করি, নিচের কোনটিতে স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে, এটা ফিজিক্সের সাথে অনেক কিছু ইনভলভ। ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবা। প্রথমত হচ্ছে যদি কারো শেপ সমতলীয় ত্রিভুজাকার হয়, কি হয় সমতলীয় ত্রিভুজ, তাহলে তার ডাইপোল মোমেন্ট শূন্য, ফার্স্ট কথা। সেকেন্ড কথা মনে রাখবা, কারো যদি হচ্ছে আকৃতি চতুস্তলীয় টাইপ হয়, মানে চার কোণা থেকে চারটা অ্যাটম থাকে, তারও ডাইপোল মোমেন্ট কি হবে শূন্য হবে। এখন তোমাকে স্যার বলি কেন। আর নরমালি মনে রাখবা কারো মধ্যে যদি তোমার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তার ডাইপোল মোমেন্ট থাকে, নরমালি কারো মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তার ডাইপোল মোমেন্ট থাকে। তো এইখানে তুমি একটু দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড হবে না, কার্বন টেট্রাক্লোরাইড হবে না, কারণ তার আকৃতি চতুস্তলকীয় টাইপ। অর্থাৎ এই যে ডাইপোল মোমেন্ট বলতে কি বোঝায় স্যার বলি, দেখো ধরো এই এটা কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের গঠন। তোমরা জানো ডাইপোল মোমেন্ট হচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে চলে যায়, বুঝছো, ইলেকট্রনগুলো কোন দিকে চলে যায়, এই দিকে চলে যাচ্ছে। তো যেই দিকে চলে যাবে তার দিকে স্টার সাইন দিবা, যে দিক থেকে যায় সেটাকে প্লাস দিবা, সেটাকে কি দিবা প্লাস। এই যে দেখো তো ইলেকট্রনগুলো ছড়ায় যাচ্ছে তার এখন তোমরা ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে ভেক্টরের একটা হিসাব আছে, তুমি জানো এই যে ভেক্টর, এই যে বিপরীত, এটা কি ভ্যানিশ, বিপরীত ভেক্টর। আবার এই যে এইটা যে দিকে গেছে এটা তার উল্টো দিকে গেছে, এটাও কি ভ্যানিশ, তার মানে এখানে কোনো ডাইপোল মোমেন্ট নাই। এইটা আর এটা তো সেম। এখন এইটার আর এটার মধ্যে হিসাবটা একটু বুঝো। এই যে xenon এটার মধ্যে কিন্তু একজন মুক্ত জোড় আছে, কিন্তু এটা শেপটা হচ্ছে চতুস্তলীয়। স্যার কেন, দেখো এই 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 যে, তো যার কারণে এটারও ডাইপোল মোমেন্ট কত শূন্য, এইটার ডাইপোল মোমেন্ট আছে। কেন আছে স্যার বলি, তোমরা আমি যখন পরিমাণগত রসায়ন মূলের পর্যাবৃত্ত ধর্ম পড়াইছি তখন তোমাদেরকে আমি একটা শেপ শিখেছি সিসো, মনে আছে সিসো শেপটা, এই যে SF4 এর एग्जांपलটা দেখবে খাতায় আছে। অর্থাৎ স্যার তোমাকে যদি বলি এটা হচ্ছে সালফার, এই যে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, আর এখানে হচ্ছে একজন মুক্ত জোড় থাকে যেটা স্থায়ী ডাইপোল আছে, এটা শেপটাকে বলে সিসো শেপ, বুঝছো। তো স্থায়ী ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা আসলে অনেক কিছুর উপর ভ্যারি করে, তোমরা পারলে एग्जांपलগুলো হচ্ছে মুখস্থ করবে, আমি হচ্ছে एग्जांपलগুলো লিখে দিব। দাঁড়াও, আচ্ছা কোন যুগটিতে সন্নিবেশ বন্ধন গঠন করে না, সন্নিবেশ বন্ধন গঠন করার শর্ত আছে। শর্ত হচ্ছে কি, হয় আমার কাছে মুক্ত জোড় থাকতে হবে, না হয় আমার অষ্টক সংকোচন হইতে হবে। দুইটা হইলেই তো আমি গঠন করতে পারবো, হয় দেওয়ার এবিলিটি থাকতে হবে, না হয় নেওয়ার এবিলিটি থাকতে হবে। তো তোমরা জানো পানির মধ্যে মুক্ত জোড় আছে, এটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোড় আছে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। আর তোমার হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, এটা তো অষ্টক সংকোচন হয়, এটাও তাহলে সন্নিবেশ বন্ধন গঠন করবে। আর এইটা হচ্ছে কি করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে না। কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, এটা একটা জস কথা। আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে কারো মধ্যে যদি CH3 এবং CO মূলক থাকে সেটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, CH3 CO মূলক, এবং এই হাতটাতে মাস্ট বি আমার হয় অ্যালকাইল, না হয় হাইড্রোজেন, না হয় অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক তো বুঝো, ওই যে বেনজিনের বাক্সটা থাকতে হবে, অথবা এমন কোন যৌগ যাকে জারণ করলে এই ফরমেশন পাবা, এমন কোন যৌগ যাকে জারণ করলে কি পাবা এই ফরমেশন পাবা। এই ফরমেশন থাকলে সে কি বিক্রিয়া দিবে, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তুমি একটা एग्जांपलগুলোর দিকে তাকাও, দেখো এটা কেন আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, দেয় না, বুঝছো। আচ্ছা স্যার যদি বলি এই জায়গা থেকে এই যে তোমার ওএসটা কিন্তু মাঝখানের কার্বনে আছে, এটার নাম কি প্রোপানল 2। তো প্রোপানল 2 কে যখন তুমি জারণ করবে এটা কি হবে জানো, প্রোপানন। তোমার অ্যালকোহলকে জারণ করে কি হয়, তোমার অ্যালডিহাইডটা তোমার কিটোন, এটা হয়ে যাবে কিটোন, প্রোপানন। তো প্রোপানন যখন হবে তখন যৌগটার শেপ কেমন হবে স্যার যদি তোমাকে বলি, এই যে CH3 CO CH3, তার মানে কি এটা তো আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, CH3 CO মূলক আছে। সেম ভাবে এইটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ স্যার দেখো CH3 CH2 CH3 CH2 এটার মধ্যে কি CH3 CO মূলক আছে না, তাহলে আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে না। এইটা দিবে কেন, এই যে এটাকে জারণ করলে অ্যালডিহাইড হবে, তখন হবে কি CH3 CO CH3COH, মানে অ্যালডিহাইড হবে, তখন ওই যে CH3 CO মূলক আছে। আবার এইটাও দিবে কেন, এই যে CH3 CO মূলক আছে, স্যার কথা কি বুঝছো। তো এটা দিবে না কেন বুঝছো, এইটা তো একদম বাচ্চা পোলাপানের কোশ্চেন, সমতা কি করব স্যার, এটা একদম চোখ বন্ধ করে তুই কেন করবি। এখানে অক্সিজেন কয়টা, চারটা, এখানে অক্সিজেন কয়টা, তিনটা। তো তুমি সমতা করার জন্য একটু নরমালি চিন্তা করো, ধরো তুমি এখানে 4 দিলা, এখানে 3 দিলা, তো
এখানে আমার সমতা করার জন্য সি এর মান শুধুমাত্র এখানে আছে 3টা এখানে আছে 4টা তাহলে এখানে 1 তার মানে 3:1 3:1 তাহলে এই যে 3:1 একদম ইজি পরে কোশ্চেনটা বলছে স্যার তোমাকে যদি বলি এটা তোমাদের আমি মেবি বলছি ওই যে জয়নাল হাজারী এর এসসিএল জয়নাল হাজারী এসসিএল দেখো তোমাদের স্যার বলছি যদি সিও মূলক থাকে সিও কার্বনের মূলকের মধ্যে তুমি যদি জয়নাল হাজারী আর HCl কে দাও সেটা মিথিলিন মূলকে কনভার্ট হয় তাই না কি মূলকে কনভার্ট হয় মিথিলিন মূলকে তাহলে এই যে CO মূলক যদি মিথিলিন মূলকে CH2 হয় আর H মিলে কি হবে CH3 তার মানে এটা হবে কি বলো তো তোমার টোলুইন ওই যে C6H5 এটা হচ্ছে বেনজিন আর হচ্ছে টোলুইন বুঝছো আচ্ছা কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিন দহনের সময় তৈরি হয় যা অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে মনে রাখবা অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে কারা স্যার তোমাদের যদি বলি নরমালি একটু চিন্তা করো অ্যাসিড বৃষ্টিতে এক্সাক্টলি হচ্ছে অবদান রাখে হচ্ছে সালফারের অক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড বাকিগুলো এত বেশি রাখে না তো এখানে তোমাকে স্যার যদি বলি সালফারের অক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড কে আছে দেখো শুধুমাত্র আমি তোমাকে যদি বলি এই যে শুধুমাত্র নাইট্রোজেনের একটা অক্সাইড আছে তাহলে এটা হচ্ছে দাই পরের কোশ্চেনে বলছি একই অবস্থা কোন ধাতুর 1 গ্রাম জলীয় HCl এর সাথে বিক্রিয়া করে সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস তোমার হচ্ছে তৈরি করে দেখো সোডিয়াম আর পটাশিয়াম তো সেম ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম তো সেম তাই না তো এইটা আমি একটু সুন্দর করে বুঝাই দিই দেখো ধরো আমি সোডিয়াম অথবা পটাশিয়ামকে নিলাম এটাকে যদি স্যারে HCl এর সাথে বিক্রিয়া দিই এখান থেকে তো আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ অথবা পটাশিয়াম ক্লোরাইড লবণ প্লাস হাফ মোল হাইড্রোজেন গ্যাস পাবো কিন্তু যখন আমি ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামকে নিব HCl এর সাথে বিক্রিয়া দিলে আমরা কি পাবো বলতো ক্যালসিয়াম ক্লোরাইড লবণ বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ কিন্তু এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাবো এখানে বেশি পাইছি না এখানে বেশি পাইছি এইখানে বেশি হাইড্রোজেন গ্যাস পাইছি এখন কার ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে অ্যানসার এখন তোমরা জানো যে আমাকে বলছে কার ক্ষেত্রে সবথেকে বেশি তোমার হচ্ছে বিক্রিয়া করে সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস তৈরি করে আচ্ছা আমরা জানি এখানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন গ্যাস হইছে তো আমরা জানি n কি বলতো W/m n is proportional to 1/m তার মানে যার আণবিক ভর কম সে বেশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার আণবিক ভর কম ম্যাগনেসিয়াম তাহলে সে কি করবে বলতো সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে নিচের কোনটি প্রিজারভেটিভ নাও দেখ পঞ্চম অধ্যায় থেকে আসে চিনি প্রিজারভেটিভ এটা আমরা জন্মের পর থেকে শুনি বিউটানয়েল হাইড্রোক্সিল অ্যানিসল অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট বিউটানয়েল হাইড্রোক্সিল অ্যানিসল সোডিয়াম এই সালফাইড প্রিজারভেটিভ কিন্তু সোডিয়াম সালফেট প্রিজারভেটিভ নয় তাহলে কোনটি প্রিজারভেটিভ নয় সোডিয়াম সালফেট প্রিজারভেটিভ নয় CH3CONH2 এই যে CO মূলক আছে CO মূলক কিসে কনভার্ট হয়েছে CH2 তার মানে এখানে অক্সিজেন কমছে হাইড্রোজেন বাড়ছে তার মানে এখানে কি করছি বিজারণ করছি কি করছি বিজারণ করলে হাইড্রোজেন বাড়ে তো যেহেতু আমি বিজারণ করছি মনে রাখবে এখানে উত্তম বিজারণ হচ্ছে কি বলতো শুষ্ক ইথার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এই 15টা কোশ্চেনে কোনো জায়গায় আর লেগেসি থাকা যাবে না যাবে পারবে এবার শিওর